কপাল ভীষণ নির্মম হতে পারে। কখনো কখনো এমন কিছু ভুলের মূল্য নেয় যা মনেও থাকে না কবে করেছিলাম সেই ভুলটা, করেও ছিলাম কি না। তারপর আবার মনে হয় যে এটা কোনো কর্মের ফল নয়, তো এমন কোনো ভুল যেটা হয়তো আজ নয়, গতকাল বা পরশু নয়, কয়েক বছর আগেও নয়, হয়তো বা গত জন্মে করেছি। বেশ কয়েকদিন ধরে এই ছেলেটাকে আমি এখানেই দাঁড়িয়ে থাকতে দেখি। কেন দাঁড়িয়ে থাকে আমি জানি, কিন্তু এ আমার উপরেই নজর রাখে। কেন দেখে ও? ও কি সত্যি আমার উপর নজর রাখছে? ও কি আমার ব্যাপারে কিছু জানে, নাকি আমার ব্যাপারে জানতে ওকে পাঠানো হচ্ছে? এইবার তো আপনি ঘোড়াটা আমাকেই চালাতে দিন। আমার সময় এসে গেছে, আমি একদম রেডি আছি। এখনো সময় আছে বাচ্চা, সময় আছে এখনো। যেটুকু বলা হয়েছে সেটুকুই করবি তুই। ঠিক আছে দাদা, ঠিক আছে। যে ডিউটি তোকে দেওয়া হয়েছে তাতেই লেগে থাক। হ্যাঁ। যার ফায়ারিং এর ডিউটি আছে সে ঠিক সময় তোর সাথে দেখা করবে। জায়গাটা দেখিয়ে দিস আর টার্গেটটাও, আর কাজ হওয়া মাত্র সরে পড়বি। আর যদি এসব মাখনের মতো হয় তাহলে পরের সুপারিতে তোর হাতেই ঘোড়া দেব। হিমাংশু, চাটা তো খেয়ে যাও। তুমি খাও, একটা কাজ করো, ঠান্ডা চা দিয়ে স্নান করো। চল চল চল। আরে দাঁড়া ভাই, আবার কি হলো? চল তাড়াতাড়ি, চল 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 চল। আরে চল, হাট 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 চল। গুলির আওয়াজ শুনতেই আমি বাইরে দৌড়ে বেরিয়ে আসি। বাইকের মধ্যে তিনজনকে পালাতে দেখেছি আমি, স্যার। আর যে বাইক চালাচ্ছিল তার মুখে গামছা ঢাকা ছিল। হাউজিং কলোনির একজন বলছিল যে আমাদের প্রতিবেশী হিমাংশু তেওয়ারির গুলি লেগেছে। আমি যখনই দেখলাম আমাদের হিমাংশু বাবুর ওপর গুলি চলেছে, তখনই আমি দৌড়তে দৌড়তে কলোনির দিকে যাই। আর গিয়ে সবার আগে ওনার স্ত্রী সুহাসিনী দেবীকে বলি, তারপর বাকি লোকদের জড়ো করি। ওনার যে ছোট মেয়ে আছে রঙ্গলি, ও মাঝে মাঝে আমার দোকানে আসে পেন্সিল, নোটবুক এসব নিতে। হিমাংশু বাবু কি হসপিটালে নেওয়ার আগে মারা গেছিলেন? আগে হ্যাঁ, অ্যাম্বুলেন্স আসার আগেই 2-3 জন প্রথমেই ওকে চেক করেছিল। ততক্ষণে উনি মারা গেছেন, ওনার নিঃশ্বাস পড়ছিল না।
বাকি দুজনার মুখ তো আমার থেকে বেটার ওই সিসিটিভি দেখেছে। হিমাংশু তিওয়ারির মৃত্যু এখানে আসার আগেই হয়ে গিয়েছিল ইন্সপেক্টর। কটা গুলি লেগেছে? 6টা। ভিকটিমের বডি এখন আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। হিমাংশু তিওয়ারির স্ত্রী এবং সন্তান দুজনেই খুব শক পেয়েছেন। ওনারা বিশ্বাসই করতে পারছেন না যে হিমাংশু তিওয়ারি আর বেঁচে নেই। মা, ওই ডাক্তাররা আর বাকি সবাই কেন বলছিল যে বাবা বাবা মরে গেছে? না না বাবু, আসলে ডাক্তারবাবু ঠিক করে চেক করেননি। যখন আমরা বাবাকে এখানে আনলাম, বাবা তখন নিঃশ্বাস নিচ্ছিল। না মা, চলছিল না। পুলিশ। হিমাংশু নিঃশ্বাস নিচ্ছে তো, মানে চেষ্টা হচ্ছে তোকে বাঁচানোর। এখানে আনার আগেই আপনার স্বামী হিমাংশু তিওয়ারি মারা গেছে। স্যার, ভিকটিম হিমাংশু তিওয়ারির লালবাগ মার্কেটে অটো স্পেয়ার পার্টসের দোকান আছে। এই স্টেশনারি দোকানের মালিক চন্দন ছাড়া আর কেউ দেখেছে? না স্যার, যাদের সাথেই কথা হয়েছে তারা বলছে ফায়ারিং এর আওয়াজ শুনে তারা বাইরে এসেছে, আর ততক্ষণে খুনিরা বেরিয়ে গেছে। দেখি সিসিটিভি ফুটেজ কি দেখায়। স্যার, দুজন শুটারের একজন আবার ফিরে গিয়ে দুটো গুলি মেরে আসে। তার মানে ডাবল শুট করা হয়েছে ডাবল সিওরিটির জন্য, যে টার্গেট কোনোভাবে বেঁচে না যায়। কিন্তু নিজেকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করা হয়নি। শুধু বাইক চালক মুখ ঢেকেছিল, বাকি দুইজন সাধারণ ছিল, যেখানে ওদের জানা উচিত ছিল যেখানে সিসিটিভি লাগানো থাকতে পারে। স্যার, বাইকের নাম্বার প্লেটও ব্ল্যাঙ্ক। এই ব্যাপারটাও মাথায় রেখেছিল। স্যার, একটু রিওয়াইন্ড করে দেখি। দুজন শুটারই একই দিকে তাকিয়ে আছে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। ওরা নির্দেশ পায় আর হিমাংশুর ওপর আক্রমণ করে। আর যে ইশারা করলো সে মার্ডার কোঅর্ডিনেটর, ওই গামছাধারী হবে। এই গামছাধারী অনেকদিন ধরেই ফিল্ডিং করছিল হিমাংশুর উপর। স্টেশনারি ওনার চন্দনের থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেল। স্যার, বলছি এর বাইরে কিছু আর জানা নেই। ওকে বলো যেন মনে করে, বুদ্ধির গোড়ায় ধোয়া যেন দেয়, না হলে জিজ্ঞাসা করো, আমরাও মনে করাতে পারি। কেন নিশানা করা হলো হিমাংশু তিওয়ারিকে? এটা কি তার রোজকারের রুটিন, যে বিকেল বেলায় বাড়ি থেকে ঠিক এই সময় বেরোনো, 4টের ধারে কাছে? স্যার, এটা তো ওর ওয়াইফ সুভাষিনী বলতে পারবে, কিন্তু এখনো বেশ শকে আছে। এই 6টা গুলি পাওয়া গেছে স্যার। 4টে গুলি মারা হয়েছে, তারপর কয়েক সেকেন্ড পরে আরো 2টো গুলি মারা হয়েছে। এমনিতেও প্রয়োজন ছিল না। প্রথম 4টেতেই মৃত্যু হয়ে গিয়েছিল, বা কিছুক্ষণ পরে হয়ে যেত। একটা বুলেট হার্টে, 3টে বুকে, আর 2টো মাথায়। এটা প্রফেশনাল কিলিং ইন্সপেক্টর, নো ডাউট। ভিকটিম স্পেয়ার পার্টসের দোকান চালাতো, সাংসারিক লোক। এর সাথে কি শত্রুতা থাকতে পারে? এত নৃশংসভাবে মেরেছে। এনার ব্যাপারেই কথা বলছিলে না কাল রাতে তুমি? হ্যাঁ, হিমাংশু তিওয়ারি 6টা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। একেবারে ওখানেই মারা গেছে মানুষ। কিছু জানা গেল কেন মারা গেছেন? এখনো পর্যন্ত তো না, কিন্তু কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। ওই হবে যা সাধারণত ঘটে থাকে, হয় জমি জায়গা, নয়তো টাকা পয়সার ঝামেলা।
দেখে মনে হচ্ছে দুজনেই শুটার। স্যার কোনো বাইরের ছেলে মনে হচ্ছে, নাহলে সবার সামনে খুন করবে, মুখও থাকবে না। কিন্তু এই গামছাধারীর মালটা তো এখানেরই মনে হচ্ছে, তাই তো মুখটা লুকিয়ে রেখেছে। কিন্তু খুব তাড়াতাড়ি মুখটা দেখে ফেলবো আমরা। যদি এই তিনটে পরিযায়ী পাখি হয়ে থাকে তাহলে ওরা উড়ে যাওয়ার আগেই ওদের ধরতে হবে। সব জায়গায় দেখবি। ঠিক আছে স্যার। ম্যাডাম, প্রথমের এই ছেলেটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছি এরকম মনে পড়ছে না আমার। আর এর মুখটা তো দেখাই যাচ্ছে না ভালো করে। কিন্তু আপনি বললে কয়েকদিন পুরনো সিসিটিভি ফুটেজ আপনাকে দিতে পারি। পুরো 1 সপ্তাহে সিসিটিভি ফুটেজ বার করো। আচ্ছা। 1 মিনিট দাঁড়াও। 2 সপ্তাহের বার করো। হিমাংশু দুপুর 1:30টার সময় বাড়ি ফেরে, খাবার খায়, তারপর ঘুমিয়ে পড়ে, তারপর বিকেলবেলা 4টের সময় উঠে চা খায়, তারপর আবার দোকানে চলে যায়। এটা রোজকারের রুটিন ছিল হিমাংশু বাবুর? হুম, হয়তো হিমাংশু বাবুর রুটিনকে স্টাডি করেছে ওরা। এখন কেননা বাজারে তার দোকানের মধ্যে মারা মুশকিল ছিল, সেই জন্য কলোনির বাইরে কোথাও মারা হলো, তাও আবার বিকেলের দিকে। কিন্তু জামাই বাবুই কেন স্যার? হিমাংশু কারোর কি ক্ষতি করেছিল? দেখুন, এই ধরনের পেশাদার হত্যাকারীরা কোনো পুরনো শত্রুতা বা টাকার জন্য হয়, এসব কিছু ছিল। আমার স্বামী একবারও এই ধরনের কোনো অন্যায় বা শত্রুতার কথা বলেনি। সাময়িক দিনের মধ্যে হিমাংশু বাবু কোনো কারবার নিয়ে বা ব্যবসা নিয়ে কোনো অশান্তির কথা বলেছিলেন? এরকম কোনো দুশ্চিন্তার ব্যাপারে ও আমায় কিছু বলেনি। আমাদের হাসি খুশি পরিবার ছিল স্যার, একে অপরের সাথে আনন্দেই দিন কাটতো। হিমাংশু, চাটা তো খেয়ে যাও। তুমি খাও, একটা কাজ করো, ঠান্ডা চা দিয়ে স্নান করো। সুভাষিনী দেবী আপনাদের লালবাগের দোকানে গৌরব আর বিকাশ কাজ করে, ওদের সাথে কোনো ঝামেলা? ওরা অনেক বছর ধরে কাজ করছে স্যার, ভরসা করা যায়। আচ্ছা, গৌরব আর বিকাশ কি কোনো লোন নিয়েছে হিমাংশু বাবুর কাছ থেকে? স্যার, লোন নেওয়ার তো কোনো দরকারই পড়েনি। হিমাংশুবাবু তো মাইনে ঠিক সময় দিয়ে দিতেন, আর সাথে বোনাসও দিয়ে দিতেন। সাহেব, উনি তো আমাদের বিমাও করে দিয়েছিলেন। অনেক বছর ধরে কাজ করেন না ওনার সাথে? হ্যাঁ স্যার। তাহলে কখনো কোনোদিন ঝগড়াঝাটি, শত্রুতা? 15ই সেপ্টেম্বরে তোমাদের মালিক হিমাংশু বাবু দোকানে এসছে আর সেই দোকান থেকে বাড়িতে গেছে, তখন তার মুড কিরকম ছিল? 15ই সেপ্টেম্বর তো উনি দোকানে আসেনি। তাহলে সে বাড়িতে কোথা থেকে এসেছিল? সেটা তো জানি না, আমরা তো দোকান খুলে কাজ করা শুরু করে দিই। তাহলে তোমরা ফোন করে কেন জিজ্ঞাসা করনি? আমাদের মনে হলো যে উনি অন্য কাজে গিয়েছেন। ওনার তো প্রপার্টিরও বিজনেস ছিল না সাহেব। তাহলে হিমাংশু বাবু প্রপার্টিরও ডিল করে? ব্রোকার ছিল? আগে না স্যার, উনি ব্রোকার ছিলেন না, উনি জমি কিনতেন, আর যখন ওগুলো দাম বেড়ে যেত তখন বেচে দিতেন স্যার। স্যার, সুভাষিনীকে আমি একই প্রশ্ন করলাম যেটা ঠিক আপনি করেছিলেন। ও কিন্তু একবারও প্রপার্টি ডিলিং বিজনেস সম্পর্কে একটা কথাও বললো না। অড লাগলো স্যার। হয়তো সে জেনে শুনে কিছু বলেনি যে হিমাংশু পরশুদিন দোকানে যায়নি। স্যার, ক্রাইম সিন থেকে হিমাংশুর ফোন পাওয়া গেছে। কিছু সন্দেহজনক পাওয়া গেছে? কোনো রাজু চৌধুরীকে 15 তারিখে কল করা হয়েছে, তার আগেও অনেকবার করেছে। স্যার, এই রাজু চৌধুরীর সাথে হিমাংশু রোজই কথা হতো, সারাদিনে অনেকবার। কিন্তু শেষকৃত্যের সময় রাজু চৌধুরী নামে কোনো লোক কিন্তু আসেনি। এই রাজু চৌধুরীর ফোন সুইচ অফ? না স্যার, অন আছে। আমি মিস কল দিয়েছিলাম, কল রেকর্ড পাঠিয়েছি, ভাবলাম তারপরে করি। আর হিমাংশুর কল রেকর্ডস? অন দ্য ওয়ে আছে স্যার। স্যার, হিমাংশুর কল লিস্টে সুভাষিনীর 6টা মিস কল রয়েছে, পরশু সকাল 11:30 থেকে 1:15টার মধ্যে, যেটা হয়তো হিমাংশু মিস করেছে কিংবা তোলেনি। চন্দন স্টেশনারি সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া গেল? না স্যার, চন্দন 3 সপ্তাহে সিসিটিভি ফুটেজ দেখেছে। ইনফ্যাক্ট আমিও রিস্ক্যান করে দেখেছি, কিন্তু স্যার ওখানে এমন কোনো লোক পাওয়া যায়নি যার সাথে ওই গামছাধারীর মিল পাওয়া যায়, বা কেউ কারোর ওপর নজর রাখছে। নিয়তির কেমন খেলা এটা! হিমাংশুর সাথে এটা কেন হলো? ঋষি, বৌমা কি কিছু জানে? জানি না বাবা। স্যার, আমরা আপনাকে কতবার বলেছি যে আমরা জানি না সেদিন হিমাংশু বাবু কোথায় ছিলেন। আর স্যার, ওই দিনকে তো বৌদিও আমাদের ফোন করেছিল। কেন? এটাই জিজ্ঞেস করার জন্য যে ওই দিন হিমাংশুবাবু কোথায় ছিলেন। হিমাংশু দোকানে যায়নি নাকি আজকে? তাহলে কোথায় গেছে বিকাশ? কাল বেরোনোর সময় কিছু বলেননি বৌদি? আজ সকালে তো এখনো আসেননি। কাল গেছিল নাকি? মনে করে বলো তো। হ্যাঁ, কাল তো এসেছিলেন, কিন্তু আজকে কিছু বলেননি। সাহেব, সুহাসিনী বৌদি তো বারবার এটাই জিজ্ঞেস করছিলেন, কাল এসেছিলেন কিনা, পরশু কোথায় ছিলেন, তার আগে কোথায় কোথায় গিয়েছিলেন, এই সব। ওই দিনই কি প্রথমবার সুভাষিনী দেবী হিমাংশুর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, নাকি আগেও জিজ্ঞেস করতেন? আগে
কখনো কখনো ফোন করে জিজ্ঞাসা করতেন। তাহলে কি সুভাষিনী দেবী হিমাংশু বাবুর উপর সন্দেহ করতেন? সাংসারিক ঝামেলার ব্যাপারে আমরা জানি না, আমাদের কাজ তো দোকানে ছিল না। তাহলে দোকানের ব্যাপারে বলো। কোনোদিন কি হিমাংশু বাবুর সাথে কোনো মহিলা দেখা করতে আসতেন? না। সুহাসিনী দেবী আসতেন হিমাংশু বাবুকে খুঁজতে, বা তার গার্লফ্রেন্ডকে খুঁজতে, বা হয়তো দুইজনকে খুঁজতে? না মানে সুভাষিনী দেবী, যে মার্ডার হয়েছে সে তো আপনারই স্বামী হিমাংশু তিওয়ারি। তাহলে আপনাকে তো 2-4টে প্রশ্ন করতেই পারি। আমার এরকম কেন মনে হচ্ছে যে আপনি আমাকে দোষারোপ করছেন? আমার স্বামী মারা গেছেন, আমার জীবন নষ্ট হয়েছে, বাড়িতে ভর্তি লোক আসছে, আর এত কিছুর মধ্যে আমি আপনাকে এত প্রশ্নের উত্তর কেন দেব? আমাদের কাছে কিছু নতুন প্রশ্ন আছে যার জবাব আমরা চাই। আপনার কষ্ট বুঝতে পারছি, কাল কথা হবে আপনার সাথে। এখানে আসতে আপনার সমস্যা হলে আমরা ওখানে চলে আসব, যখন আপনার ঠিক মনে হবে তখন। কিন্তু আপনার ওখানে যাবই সেটা ঠিক। তুই আর তোর মেয়ে মিলে আমার এখানে কিছুদিনের জন্য চলে আয় না। দেখছি মা, এখানেও প্রচুর অসম্পূর্ণ কাজ আছে, বুঝতে পারছি না মা পুরোটা কোথা দিয়ে করব। সুভাষিনীর সাথে তো আপনি কথা বলবেনই, কিন্তু আপনি শানপুরে একটা চক্কর মারুন। শানপুরে হিমাংশু তিওয়ারির পুরো পরিবার থাকে, ওর মা বাবা মনোরমা আর সুখিরাম, আর ওর বর্দা ঋষিকেশ। কিন্তু হ্যাঁ, একটা খবর পেয়েছি যে শানপুরে হিমাংশু তিওয়ারির বাবা সুখিরাম নিজের সম্পত্তির ভাগ করতে চলেছেন, তাও হিমাংশু আর ঋষিকেশের মধ্যে সমান সমান। শানপুরে কি প্রচুর প্রপার্টি আছে ওদের? কোটি টাকার সম্পত্তি। কেউ হয়তো সুভাষিনীকে বলেছে যে হিমাংশুকে কেউ সুপারি দিয়েছে, কোনো পেশাদারি খুনি ওকে হত্যা করেছে। আর কি কি বলেছে পুলিশ? সুভাষিনী তো আমাকে এই কথাই বললো। বুঝতেই পারছি না যে আমার হিমাংশুর সাথে কার এত শত্রুতা ছিল। সুহাসিনী দেবী, প্রথম কথা তো এটাই যে আপনি আমাদের প্রথমে বলেননি যে আপনার স্বামী হিমাংশু বাবু জমির কাজ কারবারও করেন। দ্বিতীয়ত, আপনি আমাদের বলেছেন যে 15ই সেপ্টেম্বর যেদিন ওনাকে হত্যা করা হলো উনি দোকানে যাননি। দুঃখে না শোকে বলতে ভুলে গেছেন? আবার বাজে কথা বলছেন আপনি। স্যার, আমি সত্যি ভুলে গেছিলাম, কারণ আমার চোখের সামনে আমার স্বামীর গুলিবিদ্ধ হওয়া শরীরটা পড়েছিল। 15ই সেপ্টেম্বর যেদিন আপনার স্বামী হিমাংশুর খুন হলো, আপনি ওনাকে একটা নয়, দুটো নয়, 6 বার ফোন করেছেন। হয়তো আপনি এটা জানার জন্য ফোন করেছেন যে তিনি কোথায়, কেননা হিমাংশু যখন ফোনটা রিসিভ করেনি তখন আপনি দোকানেও ফোন করলেন। স্যার, ও আমার স্বামী ছিল, ও কোন সময় কোথায় আছে সেটুকুও জানতে পারবো না আমি। কিন্তু আমাদেরও এটা জানা কর্তব্য যে 15 তারিখে হিমাংশু যদি দোকানে না থাকে তাহলে কোথায় ছিল? প্রত্যেক দিনের মতোই বেরিয়েছিল, জলখাবার খেলো আর ঠিক 9টার সময় বাড়ি থেকে বেরোলো। রঙ্গলি, আমি যাচ্ছি, বাই। বাই বাবা। স্কুলে গিয়ে ভালো করে পড়ো। হ্যাঁ, আমি চললাম সুহাসিনী, বাই। হ্যাঁ স্যার, আমি ওদেরকে এই জন্য ফোন করেছিলাম যে হিমাংশু কি খাবার খেতে বাড়ি আসবে নাকি আমি দোকানে টিফিনটা পাঠাবো। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আপনার স্বামী হিমাংশু প্রতিদিন দুপুরবেলা খাবার খেতে বাড়িতেই আসতেন। স্যার, ও হ্যাঁ আসতো, তা বলে কোনো স্ত্রী কি ফোন করে জিজ্ঞাসাও করতে পারে না? এইসব কি কথা বলছেন আপনারা? কি ইশারা করতে চাইছেন বলুন? ইশারা করছি না আমরা, খুব পরিষ্কার করে বলছি আপনাকে। হিমাংশু যদি ওই দিন দুপুরে খেতে না আসতেন তাহলে হয়তো উনি বেঁচে থাকতেন। এটা তো একদম খোলাখুলি দোষ দিয়ে দিলেন। এতটা বাজে কি করে হতে পারেন আপনারা? 15ই সেপ্টেম্বর আপনি আপনার স্বামী হিমাংশুকে 6 বার ফোন করেছেন, এই জন্য সে কোথায় ছিল। তো 15ই সেপ্টেম্বর বিকেল বেলায় যখন সে বাড়িতে এলো তখন নিশ্চয়ই জিজ্ঞাসা করলেন যে তিনি কোথায় ছিলেন। স্যার, ও আমার বোন সঙ্গীতার স্বামী যোগেশ পান্ডের সঙ্গে জমি দেখতে গেছিল, ঠিক আছে? আর কি জিজ্ঞেস করার আছে? এই কথাই যেটা আপনি এখন বললেন।
আগে কিন্তু বলেননি। স্যার আমি তো আপনাকে এক্ষুনি বললাম, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, আমি ভুলে গেছিলাম স্যার। স্যার এইদিকে আমার মেয়েটার ভবিষ্যৎটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, আর এক আপনারা আমাকে দোষ দিচ্ছেন, দোষারোপ করছে যে আমি আমার স্বামীকে জোর করে বাড়ি থেকে বের করেছিলাম, আমি ওকে খুন করিয়েছি, আমি ওই খুনিগুলোকে ডেকে ওকে খুন করিয়েছি। স্যার আপনি পাগল হয়ে গেছেন নাকি আমাকে করে দিতে চাইছেন? স্যার হিমাংশু আমার স্বামী ছিল, সবকিছু ছিল। এই সুভাষিনী দেবী যতটা বলছেন তার থেকে বেশি কিন্তু লুকাচ্ছেন। হয়তো সেই দিনই সুভাষিনী দেবী সুনিশ্চিত করেছিল যে হিমাংশুবাবু রোজকার দুপুরের মতন বাড়িতে আসবেন খেতে, আর প্রত্যেক দিনের মতন চা খেয়ে দোকানের দিকে বেরোবেন। কল রেকর্ডস বার করো এই সুভাষিনীর। স্যার একটা রিকুইজিশন দিয়ে দিচ্ছি সুভাষিনীর কল রেকর্ডে। আর স্যার গুপ্তা স্যার শ্যামপুরে গেছেন। হিমাংশু তার বন্ধু যোগেশ পান্ডের সাথে গিয়েছিল জমি দেখতে খুনের দিন সকালবেলায়, তাকেও হাজির করো। হ্যাঁ স্যার। আর এই রাজু চৌধুরীর কি হলো, যার নাম্বারটা বারবার হিমাংশুর ফোনে ফিচার হচ্ছে? স্যার ওর কল রেকর্ডের ডিটেলটা আসা বাকি আছে। এখানে এত কিছু হচ্ছে, আর সুহাসিনী দেবীর কথা অনুযায়ী হিমাংশুর কারোর সাথে কোনো ঝগড়া ছিল না, কোনো গন্ডগোল ছিল না। ঠিক আছে, এই সুহাসিনীকে আবার ডাকো। কিস্তিতে ইনফরমেশন দিচ্ছেন, নিজের শোককে ঢাল বানিয়ে ঢালের পেছনে কিছু লোক হচ্ছেন পাক্কা। আপনাদের সন্দেহ একদম ভুল। বাবার প্রপার্টিতে হিমাংশুর সমান ভাগ ছিল, ভাগ আছে, আর সুহাসিনীও সেই ভাগ পাবে, এটাই সত্যি। আপনারা যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার বিরুদ্ধে আপনারা কোনো প্রমাণ পাবেন না। কি ব্যাপারে প্রমাণ? সুপারি দেওয়ার? ভাইকে খুন করানোর সুপারি? না, শত্রুতার, ষড়যন্ত্রের। সম্পত্তির ভাগ হলেই যে দুই ভাই শত্রু হয়ে যাবে এটা ঠিক নয়। ওনাকে দেখুন, কথা বন্ধ হয়ে গেছে আমার বাবার। স্যার দয়া করে খুঁজে বের করুন কে মারলো আমার ভাইকে, কে করলো আমার মা আর বাবার এরকম অবস্থা। ঋষিকেশ বাবু, আপনার কাছে একটার বেশি ফোন নাম্বার আছে? হ্যাঁ। যে কটা আছে লিখে দিন। আপনি এখনো আমাকে সন্দেহ করছেন? ওসব দুঃখের কথা, ইমোশনাল কথা শুনে স্ক্রিপ্ট লেখা না সিরিয়ালে হয়, বাস্তবে নয়। বাস্তবে সহানুভূতি না, শুধু প্রমাণ কাজ করে। আপনার কাছে আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে যে আমি ভাইয়ে সুপারি দিয়েছি? আপাতত প্রমাণ থাকুক বা না থাকুক, আপনার কাছে আপনার ভাইকে মারার যথেষ্ট কারণ ছিল। আর খুনের সুযোগ যার কাছে বেশি থাকে না, সেই বেশিরভাগ ক্ষেত্রে খুনি হয়। সে নিজের ভাই হোক, বাবা হোক, অথবা স্ত্রী। মা, যখন তোমার আর বাবার মধ্যে খুব ঝগড়া হতো তখন আমার খুব বিরক্ত লাগতো। এখন মনে হয় যে ওইটাই ঠিক ছিল, অন্তত বাবা তো এখানে থাকতো। আমার বাবার কথা খুব মনে পড়ছে। আমারও শোনা। তাহলে তুমি বাবার সাথে এত ঝামেলা কেন করতে? মা, বাবাকে কে মেরে দিয়েছে? কেন মারলো? আমি জানি না সোনা, আমি জানি না। অনিতা যাদব? হিমাংশু যেই নাম্বারটা রাজু চৌধুরী বলে সেভ করেছিল সেটা আসলে কোন অনিতা যাদবের। একজন লোক মোবাইলে একজন মেন নাম্বার একজন ছেলের নামে সেভ করে যাতে নিজের স্ত্রী সন্দেহ না করে, জানতে না পারে। অ্যাফেয়ার হয়তো সুভাষিনীর নয়, হিমাংশুরই ছিল হয়তো। স্যার এত কল হয়েছে হিমাংশু আর অনিতা যাদবের মধ্যে, মানে ক্লোজ রিলেশন ছিল, কিন্তু অনিতা যাদব না ওর শেষকৃত্যে এসেছে আর না শোক সভায়। অনিতাকে জিজ্ঞেস করি, ও জানতো
নাকি লুকোচ্ছিল? জমিটা আমার নজরে এসেছিল ওই প্রতাপগঞ্জ শানপুর রোডে, আর আমি আগেও হিমাংশুকে এই জমিটার ব্যাপারে বলেছিলাম। তাহলে 15ই সেপ্টেম্বর আপনি আর হিমাংশু ওই জমিটা দেখতে গেলেন? হ্যাঁ, জমির মালিকের সাথে কথাও হয়েছে আমাদের। আমরা জমির অনেক কটা কাগজপত্র দেখলাম, অনেক কিছু কথা হলো। স্যার, আপনি যদি চান তো জমির মালিক অশ্বিনবাবুর সাথে আপনি কথা বলতে পারেন। নম্বর দেবো আপনাকে? ফোন রেকর্ডস আছে আমাদের কাছে। আপনার আর হিমাংশুর ফোন রেকর্ডসে আমরা জানতে পেরেছি আপনার ফোন লোকেশন 15ই সেপ্টেম্বরে প্রতাপগঞ্জ আর শানপুর ছিল। তাহলে স্যার সত্যি তো বলছি না আমি? আমরা কবে বললাম যে আপনি মিথ্যে বলছেন? মিথ্যে বলার কোনো কারণ আছে? একদম না। একটা বাসেই আমরা ওখান থেকে বেরিয়ে যাই, তারপর প্রায় 2টোর সময় হিমাংশু আমাকে আমার অফিসে ড্রপ করে দেয়। আপনাকে ড্রপ করার পরে 2:30টার সময় হিমাংশু বাড়িতে পৌঁছায়, আর ঠিক 2:55 সুহাসিনী আপনাকে ফোন করেছে। আগে হ্যাঁ, সুভাষিনী আমায় ফোন করেছিল। কারণ? ওই স্যার, সুভাষিনী জিজ্ঞেস করছিল যে হ্যাঁ যোগেশ, তুমি আর হিমাংশু কি আজকে জমি দেখতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ সুভাষিনী, দারুণ জমি। আমি আর হিমাংশু তো ডিলটা পাক্কা করবো ভাবছি। আচ্ছা, কিন্তু কেন জিজ্ঞেস করছো তুমি? না এমনি। তাহলে কি সুহাসিনীও জমির লেনদেনে সাহায্য করতো? আগে না স্যার। তাহলে ফোন কেন করেছিল? ওই এমনি? এমনি স্যার। তাহলে 3:55 যখনই হিমাংশু বাড়ি থেকে বেরোলো, সুভাষিনী আপনার স্ত্রী সঙ্গীতাকে ফোন করলো। ও তো নিজের বোন না? ওরা দুজনে তো নিজের বোন। আপনি নিজের জামাইবাবু, কিন্তু হিমাংশু নিজের স্বামী, যে ঠিক ফোনটার জন্য 4:01 6টা গুলিতে মারা গেলেন। স্যার, আমি ঠিক বুঝতে পারছি না এই দুটো বিষয়ের মধ্যে যোগটা কোথায়। আপনি বলতে চাইছেন কি তাহলে সঙ্গীতা আর সুহাসিনী দুজনেই জানতো? জানতেন কি? আপনি বলতে চাইছেন যে সঙ্গীতা আর সুহাসিনী মিলে হিমাংশুকে? কিন্তু স্যার, এটা ওরা করবে কেন? এটা তো আমরাও জানতে চাইছি। আমাদের সুহাসিনীর উপর খুব সন্দেহ। কোনো অন্ধও বলে দিতে পারে যে তাদের দুজনের মধ্যে সন্দেহ করার কারণ আছে। স্যার, আমি কিছুই জানি না। স্যার, আমি একজন ব্রোকার, আমি জমির দালালি করি। হিমাংশু এই কাজ করতো। আমরা দুজন মিলে কিছু জমি কিনেছিলাম, আর ভালো দাম পাওয়ার পর লাভটা ভাগ করে নিই। সঙ্গীতা আর সুহাসিনী দুই বোন, কিন্তু স্যার ওরা নিজেদের মতো থাকে আর আমরা আমাদের মতো। স্যার, এই বিষয়টার ব্যাপারে আমার কিছুই জানা নেই যে এই হিমাংশু আর সুহাসিনীর মধ্যে কিছু গোলমাল ছিল। অনিতা যাদবটা কে? কি অনিতা যাদব স্যার? আগে ওই কিছু কারণের জন্য আমি হিমাংশুর শোক সভায় যেতে পারিনি। কি কারণ ছিল? ব্যাপারটা পার্সোনাল। আপনি কখনো হিমাংশু স্ত্রী সুভাষিনীর সাথে কথা বলেননি? দুঃখের জন্য নাকি পার্সোনাল কারণ? আমি আসলে ওনাকে ঠিক চিনি না, শুধু ওনার কথাই শুনেছি আমি। কিন্তু উনি আপনার ব্যাপারে জানেন না? হয়তো উনি জানেন না। কি করে জানবে? হিমাংশুর ফোনে তো আপনি রাজু চৌধুরী, এটা আপনার নিকনেম নাকি এটাও আপনার কোনো পার্সোনাল কারণ? স্যার, এই অনিতা যাদব IIM রোডের চাঁদনি অ্যাপার্টমেন্টে থাকে, আর ওর স্বামী শরৎ কিশোরীপুরে থাকে। ডিভোর্স হয়ে গেছে? না না স্যার, ট্রান্সফার হয়েছে। অনিতার স্বামী শরৎ PWD ইঞ্জিনিয়ার। অনিতার শরতের কোনো ছেলেপুলে নেই স্যার। অনিতার স্বামী শরতের সব ডিটেলস বের কর। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ওই দুজন শুটারের কোনো খোঁজ পেলি? আর ওই গামছাধারীর? স্যার, এই দুজন শুটার একেবারে বাইরের, একদম আমি শিওর। ওদের দুজনকে তো আমাদের এখানে কেউই ওদের চিনতে পারলো না। কিন্তু গামছাধারী তো এখানকার হতে পারে। একদম হতে পারে স্যার, কিন্তু ওর গামছাটা এতটাই টাইট করে বেঁধে রেখেছে যে ওর মুখটা কিছুভাবেই চেনা যাচ্ছে না স্যার। স্যার, 15ই সেপ্টেম্বর যখন হিমাংশু বাইরে বেরিয়েছিল 4টের সময়, তখন স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল। প্রতিবেশীরা বলল? হ্যাঁ স্যার, অ্যাডভোকেট রীতা মিশ্র পাশের বাড়িতেই থাকেন। দেখুন, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, কিন্তু যেহেতু এটা মার্ডার কেস, এই জন্য বলছি আপনাকে। ঝগড়া কি রোজ হতো? কখনো কোনো মারামারি? কখনো এদের মধ্যে কোনো ঝগড়া বা মারামারি দেখিনি। আর সত্যি কথা বলবো, আমি এই সমস্ত ব্যাপারে মাথা গলাই না, আর তাছাড়া আমার সময়ও নেই। কিন্তু ওই দিন আমার ক্লায়েন্ট বাড়িতে এসেছিল, প্রকাশ সিং, আর এদের চেঁচামেচির আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছিল। রীতা ম্যাডাম, আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটা হয়তো আমাদের কাজে লাগতে পারে। এই দাবিটা তোলা উচিত। নিশ্চয়ই কাজে লাগবে প্রকাশবাবু। আর এটা হলো, কোথায় যাব? আমি তো 24 ঘন্টা সারা জীবন প্রত্যেকদিন এদের ঝগড়া লেগে আছে। আপনি কি যেন বলছিলেন? আমি বলছিলাম যে উনি এমন কি করি আমি? কি সমস্যায় ফেলি চলুন, তোমাকে? আমরা আরে ভেতরে সমস্যা গিয়ে কি? আমাদের কথা বলো না বলি। আমাকে খুলে। সারা দিন বাড়িতে বসে প্ল্যান করতে থাকো কি করে আমার মাথাটা খাওয়া যায়। ওদের ঝগড়া হচ্ছিলই, আর আমি প্রকাশবাবুকে নিয়ে ভেতরে কাজ করছিলাম। আমরা ডিসকাসই করছিলাম। এই ধরুন মিনিট 10 হবে হয়তো, তারপরে পুরো কলোনির আওয়াজ আমার কানে এসে পৌঁছলো। আরে হিমাংশু বাবুকে কেউ গুলি করে দিয়েছে। আরে গুলি?
এটা কি ওই হিমাংশুই নাকি যার কথা আমরা এক্ষুনি শুনছিলাম? হ্যাঁ হ্যাঁ, হিমাংশু তিওয়ারি। ওর আওয়াজ এতক্ষণ ধরে আসছিল, আমরা বুঝতেই পারিনি, আমরা বুঝতেই পারছিলাম না। দেখলাম পুরো কলোনির মানুষ বাইরে চলে এসেছে। রীতা দেবী, সুভাষিনী কি নিজের স্বামীকে মারতে পারে? কি করে বলবো, 10 বছর ধরে ওদের দুজনকে ভালোভাবে চিনি, দুজনেই ডিসেন্ট। কিন্তু মানুষের মনে, তাদের ভেতরে কখন কি চলছে সেটা কি করে জানবো? আপনার কি মনে হয়? আপনি বলছিলেন যে হিমাংশু বাবু 15 সেপ্টেম্বর সকালে সে তার নিজের দোকানে যায়নি। আপনি ভাবুন, হিমাংশু বাবু বাড়িতে ফিরলেন, তারপরে খাবার খেলেন, আর তারপরে হয়তো উনি ওনার দোকানে যেতে ইচ্ছেই করেনি। হয়তো এই ঝগড়া সৃষ্টি করা হয়েছে জেনে বুঝে, হিমাংশু বাবুকে উস্কানোর জন্য, যাতে ওনার রাগ এসে যায়, উনি মুড অফ হয়ে যান, আর রোজ উনি যে টাইমে নিজের দোকানের জন্য বাইরে যান ওই টাইমেই বাইরে বেরিয়ে যান। আর খুনিরা ওইখানেই ঘাপটি মেরে প্রথমেই বসেছিল। দেখুন, আমি জাস্ট একটা গল্প বললাম, যেটা আমরা কোর্টে করে থাকি, দ্যাটস ইট। আমার কোনো আইডিয়া নেই যে কেন হিমাংশু আমার নামটা ওর মোবাইলে রাজু চৌধুরী নামে সেভ করেছিল। হিমাংশু আর আপনি ভালো বন্ধু ছিলেন? শুধু বন্ধু ছিলাম। আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু ছিল না। আমরা কি ভাব? এটাই যে আমাদের মধ্যে অ্যাফেয়ার ছিল, তারপর? কিন্তু সেটা ঠিক নয়। যদি অ্যাফেয়ার থেকেও থাকে, কিন্তু এই সময় হিমাংশু তো নেই যে তাকে জিজ্ঞাসা করব। আপনাকেই করছি। বিবাহিত হওয়া সত্ত্বেও একলা ছিলাম আমরা দুজন, সেই জন্য একে অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারতাম। কি দুঃখ ছিল আপনার, আর কি ব্যথা ছিল হিমাংশুর? আপনাদের এই দুঃখ ব্যথায় নিশ্চয়ই কারোর দুঃখ হয়েছে, আপনার স্বামীর বা হিমাংশু স্ত্রীর। আপনি যেরকম ভাবছেন সেরকম কিচ্ছু ছিল না স্যার। আমরা ভালো করে বুঝতাম একে অন্য, কথা বলতাম আমরা। শুধু কথা বলতেন, অ্যাফেয়ার ছিল না? মানে ওই কি বলে, প্রেমটাকে প্রেমেই থাকতে দাও, এর কোনো নাম নিও না, এরকম? খুব গভীর বন্ধুত্ব ছিল। আর হ্যাঁ, উনি বলতে পারেন রোজই কথা হতো, চ্যাট করতাম। অনিতা দেবী, যদি আপনাদের মধ্যে শুধুই বন্ধুত্ব থাকতো তাহলে সেটা পৃথিবীর কাছে লুকোলেন কেন? আমাদের মধ্যে এটা ক্লিয়ার ছিল যে শুধু বন্ধুত্ব আছে, কিন্তু সবাই তো 2 আর 2 5ই করতো না। আমরা অকারণে ঝামেলা বাড়াতে চাইনি, নিজেদের বাড়িতে কোনো অশান্তি চাইনি আমরা, ব্যাস। হিমাংশু নিজের স্ত্রী সুভাষিনীর সাথে অসুখী ছিল কেন? এতটাও খারাপ হতে পারে না হিমাংশু। যদি রঙ্গোলি না থাকতো না, তাহলে আমাদের বিয়েটা টিকতো না অনিতা। আমি রোজই বাড়ি যাই, শুধু এই কারণেই যে আমার মেয়ের রঙ্গোলি ওখানে রয়েছে, ওই আমার পৃথিবী। কিন্তু রঙ্গলির তো তোমাদের দুজনকেই প্রয়োজন না, আর সেটাও একই পরিবারে। তোমার রঙ্গলির দিকে তাকিয়ে সুভাষিনীকে আরো একটা সুযোগ দেওয়া উচিত। 12 বছর, 12 বছর কম নয় অনিতা। আর তালি কখনো এক হাতে বাজে না। যদি আমার মতো সুহাসিনীর জীবনে এমন কেউ আসতো যে ওকে এটা বোঝাতো যে আমি ওকে কখনো মন থেকে ভালোবেসেছিলাম, আমাদের বিয়েটা কোনো ভুল ছিল না অনিতা শুরুর দিকে। শুরু তো আবারও করা যেতে পারে হিমাংশু, একদম নতুন করে। আর কোনো ভুলই ভুল নয় যতক্ষণ না সেটা সংশোধনের একটা চেষ্টা করা যায়। তুমি বুঝতে পারছো না যে কি হয় রোজ। বেল বাজালাম, সুহাসিনী দরজা খুললো, আর ব্যাস শুরু। সুভাষিনী আপনার ব্যাপারে জানতেন? আগে আমি ঠিক জানি না, আর সেই জন্য আমি হিমাংশুর শেষকৃত্যের সময়ও যেতে পারিনি। ভেতর থেকে শেষ হয়ে গেছিলাম আমি। শুধু ভাবছি হিমাংশুকে কেন এভাবে মারা। আচ্ছা অনিতা দেবী, এরকমও তো হতে পারে যে কিশোরীপুরে বসে থাকা আপনার স্বামী আপনার আর হিমাংশুর বন্ধুত্বটাকে একটা ভালো রকম প্রেমের সম্পর্ক ভাবলেন। বলুন অনিতা দেবী, শরৎবাবু জানতেন? শরৎ আমাকে কখনো প্রশ্ন করেনি হিমাংশুর ব্যাপারে। এর মানে এটা নয় যে শরৎবাবু জানতেন না। অনিতা দেবী, এটাও তো হতে পারে যে শরৎ হিমাংশুকে মেরেছে। এরকম কিছু হতেই পারে না স্যার, বিলিভ মি। আপনি এরকম ভাবছেন, হয়তো আপনার স্বামী এরকম ভাবছেন না। এ হাফিজ মালিক আর এই ইউসুফ শেখ। কোন দলের? কোনো মা বাপ নেই এদের, এরা তো একে অপরেরও নয়। কিন্তু একটা খবর জানতে পেরেছি যে 15 সেপ্টেম্বরের সকালে প্রতাপগঞ্জ স্টেশনে দুজনকেই দেখা গেছিল। এরা দুজন খুবই চালাক, কাজের জন্য ফোনও রাখে না কাছে। নতুন কাজ, নতুন সিম কার্ড, কাজ হয়ে গেল সিম কার্ড ফেলে দেবে। কোনো লজ টজে চেক ইন করেনি, কোথাও চাওটাও খায়নি যে জিজ্ঞেস করবো। শুধু কাজ করলো, ধাঁয় ধাঁয় ধাঁয়, আর বেরিয়ে গেল। একদম মাখন। জাভেদ,
তুই সবসময় নিজেকে হিরো বলে প্রমাণ করার চেষ্টা করিস, কিন্তু এই গামছাধারী কে এখনো তুই খোঁজ দিসনি কোনো। কি ফাঁকে দিচ্ছিস আমাদের? পুরো ফিল্ডিং করছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। একজন স্ত্রী যে সন্দেহপ্রবণ ছিল, একজন বন্ধু যে প্রেমিকা ছিল, কিন্তু এখনো পর্যন্ত হিমাংশুর হত্যাকারীদের কাছে আমরা পৌঁছতে পারিনি। কারোর ফোন রেকর্ডস থেকে আমরা কিচ্ছু পাইনি। এরকমটা তো নয় যে আমরা ভুল রাস্তায় এগোচ্ছি। কল না করেও মার্ডারের প্ল্যানিং হতে পারে, যে কেউ হোক। হ্যাঁ, হয়ে থাকে। চলো মেনে নেওয়া যাক যে এই মার্ডারের প্ল্যানটাও সামনাসামনি বসে হয়েছে, কিন্তু গুপ্ত, সামনের লোকটা কে, কোথায়? স্যার, হিমাংশুর দাদা ঋষিকেশ, শানপুর থেকে। এর বিরুদ্ধে কিছু পাওয়া গেল? এর ফোন রেকর্ডস থেকে কিছু পেলে? কথা বলো। হ্যাঁ ঋষিকেশ, বলুন। পেশাদার খুনিরা সস্তা হয় না, তাই না? কেন, আপনার থেকে বেশি নিয়েছে নাকি? নাকি মার্কেট রেট কি চলছে এটা জানার জন্য ফোন করেছেন? স্যার, কথাটা হচ্ছে আমার ভাইয়ের খুন নিয়ে, সেই জন্য মজা না করলে ভালো হয়। শুনুন, আমার এক বোন আছে দূর সম্পর্কের, মীনা ত্রিপাঠী, বেলানগরে থাকে। নিতেশ বাবা, এসো গরম গরম খেয়ে নাও। ব্যাস মা, 2 মিনিট। কোনো 2 মিনিট নয়, এক্ষুনি এসো। মীনা বিধবা, মাস 3 আগে ওর মৃত স্বামীর সম্পত্তি খুব কম দামে বেচে দিয়েছে। আর আপনার মনে হচ্ছে মিনার টাকার দরকার ছিল সুপারি দেওয়ার জন্য? ওই এমনিই মনে হলো, তবে আমার কাছে কোনো প্রমাণ নেই। এই কথা মনে হওয়ার কারণ কি? মিনার কাছে কোনো উদ্দেশ্য ছিল হিমাংশুকে খুন করানোর? হ্যাঁ, মিনা সবাইকে বলতো যে হিমাংশু ওর সঙ্গে খুব খারাপ কাজ করেছে। কি খারাপ কাজ? মিনার স্বামী 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যান। তখন থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে সম্পত্তি নিয়ে মিনার প্রবলেম চলছিল। মিনার শ্বশুরমশাই হিমাংশুকে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা করতে বলেন। হিমাংশু সমানভাবে ভাগ করেছিল, কিন্তু মিনার সেটা পছন্দ হয়। তখন থেকেই হিমাংশুর ওপর মিনা চটা। এতটাই রাগ হয়ে গেছিল যে এত দামি প্রপার্টি অর্ধেক দামে বেচে সুপারির জন্য পয়সা জোগাড় হলো। এই মীনা ত্রিপাঠীর অ্যাঙ্গেলটা ঘুগনি না ফুল টস, যেটা ঋষিকেশ আমাদের ফোকাসটা চেঞ্জ করার জন্য আমাদের বলেছে। তাও চেক করে নি, এটাও ইম্পসিবল নয় স্যার। বদলার লজিকটা তো ফেলে দেওয়া যায় না। স্যার, এই সুভাষিনী একটু আজব ধরনের মহিলা, অদ্ভুত ধাতু দিয়ে তৈরি। স্যারও আপনি বোধহয় বিবাহিতা নন। যখন বিয়ে হবে তখন বুঝবেন, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। আর এক আপনি যে এটাকে ষড়যন্ত্রের নাম দিচ্ছেন। অপরাধীদের ধরতে পারবেন না বলে আপনারা আমাকে দোষ দিচ্ছেন। সুভাষিনী দেবী, প্রথম কথা হলো আপনি বিয়ে নিয়ে কোনো রকম লেকচার দেবেন না। আর দ্বিতীয় কথা হলো কে খুনি আর কে পীড়িত সেটা আমরা জেনে নেব। আপাতত আমরা এই তথ্য পেয়েছি আপনার স্বামী হিমাংশু গুলি খাওয়ার আগে আপনার কাছে ধমকি খেয়েছিলেন। আর তারপর আমি তক্ষুনি খুনিদেরকে ফোন করলাম, আর সাথে সাথে ওরা আমাদের কলোনির সামনে চলে এলো। মানে সোজা আকাশ থেকে নেমেছিল নাকি? তাড়াতাড়ি আপনি আমাদের থানায় চলে আসুন সুভাষিনী দেবী। মনে হয় আপনার বাড়িতে নিজের লোক অসময়ে মারা যাননি। তাছাড়া 13 দিন পর্যন্ত আমরা বাড়ির বাইরে পা রাখতে পারবো না। 13 দিনের নিয়ম আপনার উপর রয়েছে, আপনি তার পালন করুন। আমাদের তো কোনো নিয়ম নেই, এর জন্য আপনার বাড়ি আসছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.